এমন হয় যে ২,০০,০০০ টাকা ধরেন আপনার বাজেট। হুম। আপনি আপনার তো কষ্টের উপার্জিত টাকা। হ্যাঁ। আপনি এই কষ্টের টাকা দিয়ে একটা বাইক নিবেন, আপনার বাজেট ২,০০,০০০ টাকা। সচরাচর কি হয়? কিছু সংখ্যক মানুষ আছে বা পাবলিক আছে, যারা দেখা যাচ্ছে যে আমার কাছে ২,০০,০০০ টাকা আছে, শোরুমে বাইক আছে গেলাম, শোরুম থেকে একটা বাইক উঠায় নিয়ে চলে আসলাম। এখন আসার পরে যখন গিয়ে দেখতে পাচ্ছে যে আসলে এই বাইকটা এ বাজেটে তোমার জন্য ঠিক হয়নি। বা এর চেয়েতে কম বাজেটে তুমি এই বাইকটা পাইতা, যেটার ফিচার, টেকসই বা পারফরম্যান্স এই বাইকের চেয়ে তো অনেক ভালো। বিল্ড কোয়ালিটি অনেক ভালো। বা তুমি যদি এই বাইকটা ২,০০,০০০ দিয়ে নিয়েছো, হয়তো আর ১০,০০০ বাড়াইলে তুমি এই বাইকটা পাইতা, এটা তোমার জন্য অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বলতে এই পডকাস্টের ৩য় পর্বে চলে আসছি আমরা। আজকে আমাদের নতুন একজন গেস্ট আমরা নিয়ে আসছি। আজকে আমাদের গেস্টের থেকে আমরা নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। আজকের আমাদের গেস্ট নবীন ভাই। নবীন ভাই একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নবীন ভাই একজন উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর। নবীন ভাই থেকে আমরা কনটেন্ট ক্রিয়েশন এবং ফেসবুকের ছোট বিষয় কিছু জানার চেষ্টা করব। আমরা আস্তে খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করব। কিভাবে তিনি শুরু করলেন, কেন কনটেন্ট ক্রিয়েশন শুরু করলেন, আর রাজশাহীতে থেকে কনটেন্ট ক্রিয়েশন জার্নি আসলে কতটা সহজ বা কতটা কঠিন, সেই বিষয়গুলো আমরা উনার থেকে আজকে জানার চেষ্টা করব। আশা করছি আপনারা সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। তো নবীন ভাই বলেন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি যে আপনাকে এত কষ্ট করে আমরা ডাকলাম, আপনাকে এতক্ষণ বসিয়ে রেখেছি, আপনি কি বিরক্ত হয়েছেন ভাই? না, বিরক্ত হয়নি। বরঞ্চ একটু মানে নিজের ভিতরে কিউরিওসিটি কাজ করছিল যে আসলে ভাইয়ের ওখানে যাবো। আ তো আমি একটা কাজে ছিলাম। ওখান থেকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে আসলাম যে ভাই ডাক দিয়েছে। ভাইয়ের সাথে তো আসবো করে অনেক সময় আসাই হয় না। তো যার কারণে এবার যেহেতু ফাঁকা আছি, সেক্ষেত্রে হ্যাঁ। ভাইকে আর কোনো বাহানা দিইনি। সরাসরি চলে আসছি। আসলে নবীন ভাইকে বলছি আজকে চলেন ভাই যাই। বলছে ভাই আসবোনি। আসতে আসলে আজকে বললাম তো ভাই আপনি চলে আসেন, আমার খুব ভালো লাগছে পার্সোনালি। তো আজকে ভাই আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি তো বেশ কয়েকদিন যাবত কনটেন্ট ক্রিয়েশন করছেন। জি। হ্যাঁ, মানে কেমন লাগছে আসলে কনটেন্ট ক্রিয়েশন জার্নি আপনার, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ কনটেন্ট ক্রিয়েশন করতে এসে অনেকের সাথেই পরিচিত হয়েছি, অনেকের সাথে মেশা হচ্ছে এবং ভবিষ্যতে আরো মেশা হবে। তো সেই জায়গা থেকে অনেক মানুষকে চেনা যায়। আবার দেখা যাচ্ছে যে নিজেও অন্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো এই জিনিসগুলো ভালো লাগে। আবার নিজে যতটুক দেখা যাচ্ছে যে শিখি, সেটা আবার অন্যকে শিখাইতে পারি। বা আসলে অনেক ভালো একটা জার্নি চলছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। মানে এখন ধরেন যে যারা কনটেন্ট বানাচ্ছে বা যারা নতুন আসছে, হ্যাঁ? কনটেন্ট তো এখন অনেক কঠিন হয়ে গেছে। যেমন Facebook এর কথা যদি আপনি বলেন, হুম। Facebook আগে যেইভাবে পেমেন্ট দিত বা যেইভাবে পেজগুলাকে সাপোর্ট দিত, সেই সাপোর্টটা কিন্তু এখন আর নাই। তো না। এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগছে? খুব কঠিন হয়ে গেছে কি? আসলে ফেসবুকে একসময় ছিল যে আপনি যেই কোনো ধরনের কনটেন্ট দিলেই সেগুলো ভাইরাল হয়ে যেত। তবে এখন কিন্তু আপনার কনটেন্টের কোয়ালিটি নিয়ে আসতে হবে। কারণ এখন ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই কনটেন্ট ক্রিয়েটর, অনেক। যেখানে প্রতিযোগিতা অনেক। আপনি হুম। যে সেক্টরে যে বিষয় নিয়ে আপনি কনটেন্ট করতে চান না কেন, সেখানে আপনি প্রচুর গ্যাদারিং পাবেন এবং এর ভিতর থেকে আপনাকে উপরে উঠে আসতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি থাকতে হবে, আপনার কনটেন্টের অন্যরকম একটা জোর থাকতে হবে। যে জোর আপনার দর্শককে আপনার কাছে টেনে নিয়ে আসবে, সেটা 100% থাকতে হবে। কিন্তু একসময় হয়তো এত কিছু ছিল না। হুম। কারণ ফেসবুকে সেই সময় কনটেন্ট ক্রিয়েশন করে এরকম মানুষ খুবই কম ছিল। তবে এখন অনেক বেশি। আর আপনি আরেকটা যেটা কোয়েশ্চেন করলেন ইনকামের বিষয়। হ্যাঁ, ইনকাম আ একসময় বলতে হ্যাঁ। ৫-৬ মাস ইনকাম খুব বেশি দিয়েছে। তাছাড়া এখন আবার যে ইনকামটা কমায় দিয়েছে, মনে হয় না যে খুব একটা বাড়বে। তবে শোনা যাচ্ছে যে হয়তো কিছুটা বাড়তে পারে। এর চাইতে মানে আগে যেরকম দিত বা কিছুদিন আগে যেরকম পেমেন্ট দিচ্ছিল, হ্যাঁ, সেই হ্যাঁ। ধরনের পেমেন্ট হয়তো Facebook আর দিবে না। তাহলে মানে যারা কনটেন্ট বানাচ্ছিল বা যারা কনটেন্ট বানিয়ে যাদের চলছিল তাদের কি অবস্থা হবে বলেন? না, তাদের হয়তো তারা খুবই উচ্চবিলাসিতা জীবন যাপন করছিল। হয়তো তারা সেইরকম করতে পারবে না যদি তাদের ফোকাসটা শুধুমাত্র কনটেন্ট থাকে। এখন অনেকে আছে যে প্রচারের মাধ্যম করে নিয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে যদি বিভিন্ন রকমের চুক্তিতে যায় বা স্পন্সরশিপে যায়, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য মানে YouTube এর বা Facebook এর ভিউটা তেমন একটা প্রভাব ফেলবে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ তাদের কাছে তো অলরেডি তারা দাঁড়ায় গেছে বা তাদেরকে মানুষ পছন্দ করে। তো স্পন্সরের টাকা দিয়ে তারা আরামসে চলে যাবে। কিন্তু যারা এজ এ নতুন কনটেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ, সবার কাছে তো আর স্পন্সরশিপ আসবে না। ঠিক। তারা কি করবে? তো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে শুধুমাত্র কনটেন্টের উপরে
ফোকাস রাখা যাবে না, যেহেতু কনটেন্টে এখন বর্তমান সময়ে এসে টাকার পরিমাণটা কম। তবে কেউ যদি ইউটিউব নিয়ে আগাতে চায় সেক্ষেত্রে আগাতে পারে, কারণ ইউটিউব বরাবরই আমার অনেক পছন্দের জায়গা এবং যারা কন্টেন্ট ক্রিয়েশন করে প্রত্যেকেরই পছন্দের জায়গা হচ্ছে ইউটিউব। আর ফেসবুকটা আসলে খুব একটা সুবিধাজনক না অ্যাজ এ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য। আসলে মানে ফেসবুক তো একটা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম, জি। যেখানে সবাই ভিডিও বানায় নিজের মতো করে বা হচ্ছে যে শেয়ার দেয় নিজের মতো করে, জি, জি, যেখানে ভাইরাল হওয়াও খুব সহজ। জি। কিন্তু ইউটিউবের বিষয়টা কিন্তু টোটাল ডিফারেন্ট। চাইলেই জি। কিন্তু এখানে ভিডিও শেয়ার করা যায় না, হুম, বা চাইলেই আমি ইচ্ছা মতন মার্কেটিং করে উপরে উঠতে পারি না। হুম। যদি কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে ইউটিউব অবশ্যই আমাকে সেই জায়গাতে প্রমোট করে। জি, আপনি তো ভাই, আমি দেখেছি আপনি বাইক টাইক নিয়ে ভিডিও বানান, জি। বিভিন্ন ধরনের বাইক রিভিউ করেন। আগে ফ্যাক্টস গুলা বলতেন, এখন ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছেন। তো রাজশাহী শহরে যেহেতু আমরা থাকি, রাজশাহীতে এই ধরনের ভিডিও বানাইতে আপনার কেমন ধরনের সমস্যা ফেস করতে হয় একটু বলবেন? আসলে মেইনলি সমস্যা যেটা সেটা হচ্ছে যে নতুন বাইকের জন্য বেশি সমস্যা হয়। দেখেন আমরা যদি ঢাকাতে থাকতাম, হ্যাঁ, সেক্ষেত্রে যেকোনো নতুন বাইক যখন লঞ্চ হয় সেটা কিন্তু ঢাকাতেই হয়। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জায়গাতে বড়, বড় ইভেন্টেও কিন্তু আপনার ওখানেই হয়। রাজশাহী শহরে কিন্তু হয় না বললেই চলে। হয় কখন দেখা যাচ্ছে যে সাপোজ বাংলাদেশে যদি কোনো হায়ার সিসি বা লো সিসির কোনো বাইক আসে, হুম, সেটা লঞ্চ আগে ঢাকাতে হবে। তার ১-২ মাস পরে এসে দেখা যাচ্ছে যে রাজশাহীতে লঞ্চ হবে। সেক্ষেত্রে আমাদের জন্য একটু মানে যারা বাইক ভালোবাসে তাদের জন্য কষ্ট, এবং যারা কনটেন্ট ক্রিয়েশন করে বাইক নিয়ে তাদের জন্য কষ্ট। কারণ সবাই চাইলেই কিন্তু আর ঢাকার ইভেন্টে যোগদান দিতে পারে না বা সচরাচর যাইতে পারে না। কারণ ওখানে শুধু যাবো বললেই যাওয়া হয় না। এই কারণে আরকি রাজশাহী থেকে এই সমস্যাগুলো ফেস করতে হয়। আরো একটা বিষয় যে রাজশাহী শহরে যেটা সবচাইতে কম সেটা হচ্ছে স্পন্সরশিপ। যারা বাইক রিলেটেড কনটেন্ট বানায়, হ্যাঁ, ঢাকামুখো যারা আছে তাদের কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশিপ দেওয়া হয় এবং তাদেরকে তাদের বিভিন্ন ইভেন্টেও কিন্তু ইনভাইট করা ইনভাইট হয়। করা তবে হয়, রাইট। রাজশাহীতে কিন্তু এই জিনিসগুলো খুবই কম। হুম। কারণ রাজশাহীতে আপনি সেইরকম কোনো মানে হইচই দেখতে পাবেন না। তবে রিসেন্টলি দেখা যাচ্ছে যে রাজশাহীতে হচ্ছে না একবারে তা না। কিন্তু যেগুলো হচ্ছে ওগুলো না হওয়ার মতন। মানে আস্তে, আস্তে ডেভেলপ করছে হ্যাঁ। আরকি। তো আপনি ধরেন যে যদি কোন শোরুমে যান কখনো ভিডিও করার জন্যে, কেউ কি কখনো মানে বিধিনিষেধ করে বা কোন সমস্যা করে কিনা, এরকম না, কোনো কিছু হয়? আল্লাহর রহমতে আমাকে এখন পর্যন্ত এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। বরঞ্চ আমি যদি তাদের সাথে কথা বলেছি, তারাও খুব উৎসাহের সাথে আমাকে হচ্ছে হেল্প করে। যে না অবশ্যই আপনি হচ্ছে করেন, আপনি আসেন, এবং তারা আমাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেয়। এবং যে সমস্ত ফ্যাসিলিটি গুলো আমি চাই যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে বা এরকমভাবে আমি করব বা আমার এই বাইকটা লাগবে, তারা আমাকে দেয়। এবং আমি যদি বলি একটা নতুন বাইক আমি এটা টেস্ট ড্রাইভ দেবো, সেক্ষেত্রেও সেটাও আমাকে তারা ব্যবস্থা করে দেয়। এটা আমার জন্য একটা বড় পাওয়া। মানে সবাই আপনাকে বেশ অ্যাপ্রোচ করে। হ্যাঁ, অবশ্যই। সবাই বেশ সুযোগ সুবিধা দেয় যাতে তাদেরও প্রমোশন হয়। জি। এক্ষেত্রে তারা সুযোগ সুবিধা দিলেও তেমন কোনো পেমেন্ট তো করে না না, নিশ্চয়ই? পেমেন্টের বিষয়টা আসলে ওই যে বললাম যে রাজশাহী অনেকটাই পিছায় আছে আরকি হ্যাঁ, এদিক হ্যাঁ। থেকে। তবে দেখা যাক এখন যদি আপনার পডকাস্ট দেখে কেউ যদি আগ্রহ প্রকাশ করে তাহলে তো খুবই ভালো হয়। আমরা আশা করছি ভাই এটা দেখুক সবাই, দেখে যেন আমাদের মার্কেটিং হয়, আমাদের পডকাস্ট যেন সবাই জানতে পারে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ। আসলে চেষ্টা করছি আমাদের পডকাস্টের মাধ্যমে ভালো কিছু মানুষকে লার্ন করানোর। যেমন আপনার ইন্টারেস্ট হচ্ছে যে বাইকে। জি, আপনি বাইক নিয়ে ভিডিও বানানো শুরু করেছেন। সেদিক থেকে আপনার কিছু একটা তো জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। আস্তে, আস্তে আপনার হুম, একটা ব্র্যান্ড বিল্ড হবে। সেই জায়গা থেকে কিছু একটা আসবে। তো ইনশাআল্লাহ। মোটামুটি আমরা দেখেছি আপনার ফেসবুকে একটা ভালো রেসপন্স আছে। তো জি। আপনি ইউটিউবে কেমন রেসপন্স আপনি দেখছেন সেটা একটু শেয়ার ইউটিউবে করেন। আলহামদুলিল্লাহ ইউটিউবের গ্রোথ যেহেতু আপনার ২ বছর অন্ততপক্ষে যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর আছে, তারা যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা বলে যে ইউটিউবে লেগে থাকতে হবে, সফলতা আসবে। আসলে সব কাজে লেগে না থাকলে তো সফলতা আসবে না। তো মিনিমাম আপনার ২ বছর যদি আপনি রেগুলার কনটেন্ট দিতে থাকেন হুম। ইউটিউবে এবং যদি কাজ করেন এবং আপনার কনটেন্টের মান যদি ভালো হয়, মানে মানুষ কেন দেখবে এই জিনিসটা যদি আপনি তাদেরকে দিতে পারেন যে আপনি এই কারণে দেখবেন আমার কনটেন্ট, তাহলে ২ বছরের ভিতরে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইউটিউবে ইনশাআল্লাহ। মানে কোনো কিছু ছেড়ে দেওয়া উচিত না। না, আসলে লেগে থাকা উচিত। অবশ্যই। লেগে থাকলে অবশ্যই কোনো না কোনো কিছু একটা হবে। জি। যেমন আমরা ইন্ডাস্ট্রিতে লেগে আছি অনেকদিন হয়ে গেল। কিন্তু হ্যাঁ, নিজের ভিডিও বানাবো করে আসলে সময় হয় না, বানাতে পারি না। তো মানে এক পর্যায়ে জেদ ধরে বসেছি, না আমি এবার ভিডিও বানাবো। আমি আমার পরিচিত ভাই ব্রাদারকে ডাকি। যে তাদের সাথে আড্ডা দিই, সেটা আমি মানুষের সাথে শেয়ার করার চেষ্টা জি, করি। জি। না দেখি এটা আমার আপনি বিষয়টাকে অ্যাকসেপ্ট অবশ্যই করে কিনা। নিঃসন্দেহে আপনি এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন এবং রাজশাহীর যারা কনটেন্ট ক্রিয়েশন এর সাথে আছে বা এর আগে পিছে যারা আছে বা রাজশাহীর যারা সেলিব্রিটি আছে, আপনি যদি তাদেরকে নিয়ে কাজ করেন, তাদের জন্যও একটা হচ্ছে প্লাস পয়েন্ট যে তারা তাদের মনের কথাগুলো আপনার মাধ্যমে তাদের প্রিয় মানুষদের কাছে, তাদের অডিয়েন্স
অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে পারবে। এটা আপনি খুবই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমরা আসলে নট অনলি রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েশন বা এরকম কিছু করব ভাবি না। আমরা আসলে এমন কিছু গল্প বলবো যেগুলা মানুষের জানা দরকার আসলে। জি, জি। যেমন আমরা আজকে আপনার থেকে জানার চেষ্টা করবো যে ধরেন যে আপনি বাইক নিয়েই কেন ভিডিও বানানো শুরু করলেন? আরো তো জি। অনেক ক্যাটাগরি ছিল। অবশ্যই। মাঝে, মাঝে কিন্তু আপনাকে আমরা ফানি ভিডিও বানাইতে হ্যাঁ, দেখি। হ্যাঁ। আমাদের যে কালাই রুটি খেতে যে ভাই আছে হুম, শাওন ভাইয়ের সাথে। জি, জি। তো আপনি কেন বাইক নিয়েই বেশি ভিডিও বানান? কেন আপনার এত ইন্টারেস্ট এদিকে বেশি সেটা আচ্ছা, একটু শেয়ার করেন। মেইন বিষয় হচ্ছে যে আমি যখন শুরু করি কনটেন্ট ক্রিয়েশন, যখন মনে হলো যে আসলে রাজশাহীতে অনেকেই ভিডিও করছে, অনেকেই কনটেন্ট ক্রিয়েশন করছে। তো মনে হলো যে আমরা তো রাজশাহীতে থাকি। অনেককে দেখেছি হুম। যারা রাজশাহীর বাইরে থাকে, তবে রাজশাহী বিভাগের ভেতরে। তো তারাও কিন্তু ভালো গ্রো করে। তখন বললাম যে হ্যাঁ। আমরা রাজশাহী শহরের ভিতরে থেকে আমরা যে হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন করতে পারছি না, বা আসলে আমরা করছি না এখনো। তখন বলল যে না, একটু করা যায় বা একটু চেষ্টা করে দেখি আসলে কি হয়। নিজের পরিচিতি কে না চায়? আপনি ভালো কিছু করে যদি মানুষের মন জয় করতে পারেন বা একটা পরিচিতি বিল্ড আপ করতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো লাগা অন্যরকম একটা কাজ করবে। সেটা যে ২ টা অবশ্যই। মানুষ আপনাকে চিনবে। তো শুরুর দিকে আমি চেষ্টা করেছিলাম যে ফুড ব্লগ করতে। তো ফুড ব্লগিং করতে গিয়ে দেখলাম যে আসলে আমি এমনি মোটা, আরো মোটা হয়ে যাচ্ছি বা আরো হয়ে যাবো। তখন চিন্তা করলাম আসলে এটা আমার করা যাবে না। আর তাছাড়াও এমনিতে ছোট থেকে সবসময় মানে বাইকের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। এর আগেও বিভিন্ন ইভেন্টে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আমি সেখানেও বলেছি। তারপরে আমি আপনাকে আবার বলি যে আমি ছোটবেলাতে কিন্তু যে ধুম মুভি আসছিল হ্যাঁ, আরকি হ্যাঁ। ঋত্বিক রোশনের। তো সেই মুভিটা দেখার পরে মানে বাইকের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। হ্যাঁ। মানে বলা যায় যে মানে ওই মুভিটা দেখার পর থেকে আরকি মানে বাইক জিনিসটা কি সেটা মানে চিনেছি। না আগ্রহটা অনেক বেড়ে গেছে যে আমারও অনেক, যদি এরকম অনেক হতো হ্যাঁ, হাবিজাবি এবং বিষয়। একটা স্পোর্টস বাইকের উপরে অন্যরকম একটা ভালোবাসা বিশেষ করে। তো সেই জায়গা থেকে বাইকের প্রতি ভালোবাসা এক পর্যায়ে এসে আমাদের যারা বড়, বড় সেলিব্রিটি হ্যাঁ। আছে যারা কনটেন্ট ক্রিয়েশন করে নেক্সট গিয়ার, এমএসআই ব্লগ। তো ভাইদের কনটেন্ট গুলো আমি সবসময় দেখি। আর আমি পার্সোনালি এমএসআই ব্লগ ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ-টেসেজ করি। তো ভাই আল্লাহর রহমতে মেসেজের রিপ্লাইও দেয়। তো ভাই হয়তো আমাকে পার্সোনালি চেনে না, তবে রাজশাহীতে আসছে। আমার সৌভাগ্য হয়নি দেখা করার। মানে আমি একটু ব্যস্ততার কারণে তাদের সাথে দেখা করতে পারিনি। তো তাদের ভিডিওগুলো দেখি, তারাও একটা কথাই বলেছে যে লেগে থাকেন, কাজ করে যান। তো ইনশাআল্লাহ তো তাদের ভিডিওগুলো দেখে যেহেতু ভালো লাগে এবং হ্যাঁ, আমার হ্যাঁ। নিজের বাইক আছে, নিজের বাইক রাইড করি। সেই জায়গা থেকে মনে হলো তাহলে বাইক নিয়ে কাজ করা যায়। তখন আমি আরকি মানে ভালোবাসার জায়গা থেকে আসলে আপনি যখন কোনো কিছু করবেন, আপনার হ্যাঁ, যদি হ্যাঁ। ভালো না লাগে তাহলে ওই জিনিসটাকে জোর করে আপনি কিন্তু করতে পারবেন হবে না। না আসলে সেটা হয় তো না। ভালোবাসার যেহেতু জায়গা, সেহেতু একদিন করি, ২ দিন না করলে আবার ৩ দিনের দিন আবার ভালো লাগার জায়গা সেহেতু কিন্তু আবার করতে মন চাবে। তো এই জায়গা থেকে আস্তে, আস্তে আরকি আমার বাইকের কনটেন্ট নিয়ে আরকি অনেকে যাত্রাটা তো শুরু ভাই হয়। মানে বাইক কেনার পরে একটা অ্যাকশন ক্যামেরা নেয়, হেলমেটের সাথে লাগিয়ে মোটো ব্লগিং শুরু করে। জি। আপনি এটা না করে আপনি মানে সরাসরি বাইক নিয়ে রিভিউ করা শুরু করে দিলেন হ্যাঁ, কেন? মেইন বিষয় হচ্ছে যে আসলে আপনি যখন অ্যাজ এ আপনি যেটা বললেন এটা হচ্ছে এমএসআই ব্লগের রানা ভাই, ওই কিন্তু করে। যেটা হচ্ছে একটা GoPro সামনে নিয়ে আ তার প্রতিদিন দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে সেগুলো কাজ, তাছাড়া বাইক রিভিউ এর কাজগুলো করে। হুম, হুম। তো আমরা দেখলাম যে আসলে শুরুর দিকে আমি যদি এরকম করতে চাই, সেখানেও কিন্তু একটা ভালো ইনভেস্টের বিষয় আছে। আসলে আপনাকে শুরুতে যেটা বললাম যে আপনার কনটেন্ট কিন্তু আপনার কোয়ালিটির উপরে নির্ভর হ্যাঁ, হ্যাঁ। করবে বর্তমান সময়ে এসে। তো সেই কোয়ালিটিটা মেইনটেইন করার জন্যে হিউজ একটা ইনভেস্টের বিষয় আছে। তো আমি চিন্তা করলাম যে আসলে আমার জায়গা থেকে এই ইনভেস্টটা এই মুহূর্তে করা সম্ভব না। বা করলে আসলে খুব একটা লাভ হবে বলে মনে করিনি। যে চিন্তা করলাম আসলে দেখি যে আমাকে মানুষ পছন্দ করে কিনা, বা আমি যেভাবে মানুষকে বুঝাইতে চাই হ্যাঁ। বা যে জিনিসগুলো জানাইতে চাই যে আপনারা এই জিনিসগুলো জানেন বাইক সম্বন্ধে, কোন বাইকটা কার জন্য বা কোন বয়সের জন্য কোন বাইক, কোন কোম্পানির বাইকটা আপনার জন্য। এই বিষয়গুলো বোঝাইতে চাই তারা কিভাবে নেয়। তো সেই কারণে আমি ইনফোগ্রাফ কনটেন্ট শুরু করি। মানে ফেসলেস ভিডিও যেটাকে ফেসলেস বলে আরকি ভিডিও, সেই হ্যাঁ, ভিডিও শুরু করলেন। শুধুমাত্র আমার কণ্ঠটাই মানুষের কানে যায়। তো যখন এরকম শুরু করতে, করতে মানুষ পছন্দ করে আলহামদুলিল্লাহ। এভাবে করতে, করতে আমার ফেসবুকে প্রায় ১,০০,০০০ ফলোয়ার আমি অ্যাচিভ করে ফেলি। হ্যাঁ। এবং এর ভেতরে আমার পেমেন্টও শুরু হয়ে যায়। তো সেই জায়গা থেকে ভালো লাগে। তখন আমি অনেককেই দেখি যে আমার মতন ভিডিও অনেকেই করে, আবার তারা সামনে এসে করে ক্যামেরা। তখন আমার মনে হলো যে আসলে ১ টা ২ টা ভিডিও একটু করে দেখা যায়। যে আসলে ট্রাই করার মানুষ জন্যে। আমাকে পছন্দ করে কিনা হ্যাঁ। আমি সামনে এসে। তো তখন আমি যখন কিছু ভিডিও করি সামনে এসে, তখন আমারই অনেকে আছে এলাকার আমাকে দেখে বলে, "ভাই আপনার ভিডিও দেখলাম, আপনি তো ভালোই ভিডিও বানান। আপনার ভিডিও যে আমি দেখি আমি তো জানতাম না আপনি।" মানে আরকি আমার কণ্ঠটা
যখন ম্যাচ আমি করে গেছে। দিতাম হ্যাঁ। তখন তারা আর কি ওইভাবে বুঝতে পারতো না, যেহেতু আমার ফেস নাই সেহেতু তারা বুঝতে পারতো না যে আসলে, আর যেহেতু আপনার হচ্ছে অডিওটা একটু এডিট করা হতো, তো সেক্ষেত্রে তারা বুঝতে পারতেন। যখন আমার হ্যাঁ। ফেস ভিডিও দেখেছে তখন বলে ভাই আপনার তো ভিডিও আমি দেখি বা আমি তো দেখেছি, এরকম বেশ কয়েকজন বলে। তখন মনে হলো যে না, এখন মনে হয় সময় হয়েছে একটু ক্যামেরার সামনে আসা। তো যার কারণে এখন থেকে আমি যে কন্টেন্ট গুলো আপলোড করার চেষ্টা করি বা কন্টেন্ট গুলো রেকর্ড করার চেষ্টা করি, এগুলো আমি ক্যামেরার সামনে আসে করার চেষ্টা করছি অডিয়েন্সের জন্য এবং হচ্ছে আমার নিজের জন্য, যাতে একটা ভালোবাসা নিতে পারি এবং ভালোবাসা দিতে পারি এবং মানুষকে যাতে আরো ভালোভাবে সাজেস্ট করতে পারি যে আসলে কার জন্য কোন বাইকটা। মানে কোনো বাইক যদি লঞ্চ হয় তখন সেটার তো ভিডিও আপনি বানানই, জি সাথে সাথে মানে এরকম রেগুলার ভিডিও দেন যে এই বাইকটা আসলে কাদের জন্য, বা জি এই প্রাইস রেঞ্জে কোন সেগমেন্টের বাইকগুলা কারা কারা কিনতে পারবেন, জি, কেমন মাইলেজ দিবে, জি। কেমন এফোর্ডেবল হবে, হুম। বা এর সার্ভিস কেমন, এই বিষয়গুলাই কি আপনি তুলে ধরেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা ধরে, ধরে আপনি এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে এমন হয় যে ৳2,00,000 ধরেন আপনার বাজেট। হুম। আপনি আপনার তো কষ্টের উপার্জিত টাকা। হ্যাঁ। আপনি এই কষ্টের টাকা দিয়ে একটা বাইক নিবেন, আপনার বাজেট ৳2,00,000। সচরাচর কি হয়? কিছু সংখ্যক মানুষ আছে বা পাবলিক আছে যারা দেখা যাচ্ছে যে আমার কাছে ৳2,00,000 আছে, শোরুমে বাইক আছে গেলাম শোরুম থেকে একটা বাইক উঠায় নিয়ে চলে আসলাম। এখন আসার পরে যখন বাইকটা নিয়ে বন্ধু মহলে যাচ্ছে বা কোনো মহলে যখন যাচ্ছে ঘুরতে, তখন গিয়ে দেখতে পাচ্ছে যে আসলে এই বাইকটা এ বাজেটে তোমার জন্য ঠিক হয়নি। বা এর চেয়েতে কম বাজেটে তুমি এই বাইকটা পাইতা, যেটার ফিচার বা হচ্ছে টেকসই বা পারফরম্যান্স এই বাইকের চেয়ে তো অনেক ভালো। বিল কোয়ালিটি অনেক ভালো। বা তুমি যদি এই বাইকটা ২,০০,০০০ দিয়ে নিয়েছো, হয়তো আর ১০,০০০ বাড়াইলে তুমি এই বাইকটা পাইতা, এটা তোমার জন্য অনেক ভালো হতো। মানে এই বিষয়গুলো কিন্তু বাইক নেওয়ার পরে সে ফেস করে। বা দেখা যাচ্ছে যে কেউ মনে করে যে আমি একটা বাইক নিলাম, হ্যাঁ। উড়াধুরা টান দিব। যেটা আমরা বলে থাকি যে খাড়া টান। হ্যাঁ। তো এরকম দিব। অনেকে দেখা যাচ্ছে দেওয়ার পরে এসে বলে ভাই বাইক তো শখ করে নিয়েছি, কিন্তু ভাই তেল তুলতে পারি না বাইকে। যার কারণে ভাই মাইলেজের বিষয় বাইকটা চলে। ভাই বসেই আছে। তো আসলে বাইক নেওয়ার আগে এই জিনিসগুলো যাচাই বাছাই করে যে আপনার বাজেট কত? যে আমি এত টাকা দিয়ে কিনবো। আপনি আমাকে বাজেট বললেই তো আর আপনি সেই বাইকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি না। না, না। আপনি যখন একটা বাজেট নির্ধারণ করছেন যে আমি এত টাকার ভেতরে, অনেকে কমেন্ট করে কিন্তু ভাই আমি এই বাইকটা নিয়ে একটা ভিডিও চাই বা এত টাকা বাজেটের ভেতরে ভিডিও চাই। বিশেষ করে আমরা চেষ্টা করি যারা যে কমেন্ট গুলো করে সেই কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও দিতে। কারণ আমার অডিয়েন্সরা চায় বা আমার পরিবারের মানুষরা চায় যে আমি এই রিলেটেড ভিডিও বানাই। হ্যাঁ। তো তখন আমরা ভিডিওগুলো দিই, তখন তারা মানে খুবই আমাদের সেই ভিডিওগুলোতে সাপোর্ট করে এবং ভিডিওগুলো আমাদের তারা পছন্দ করে এবং তারা বলে যে ভাই আপনার ভিডিওটা আমাদের অনেক কাজে লেগেছে। কারণ আমরা সেখানে তুলে ধরি প্রত্যেকটা কোম্পানির, এমন না যে আমরা একটা কোম্পানি নিয়ে পড়ে থাকি। আমরা প্রত্যেকটা কোম্পানির ১টা-২টা বেস্ট কোয়ালিটির যে বাইকগুলো আছে, যে বাইকগুলো আসলে মানুষ নিলে ঠকবে না বা আপনার জন্য কোন বাইকটা ভালো হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি। আপনার বয়স অনুযায়ী কোন বাইকটা ভালো হবে, আপনার চাহিদা অনুযায়ী, আপনার চাহিদা কি মাইলেজ নাকি পারফরম্যান্স নাকি আপনার খাড়া টান লাগবে নাকি দেখা যাচ্ছে যে আপনার বিল কোয়ালিটি ভালো লাগবে, এই বিষয়গুলো থাকে। হুম। তো যার যে জিনিসটা চাহিদা সেই জিনিসের উপরেই আমরা বাইক সাজেস্ট করি যে তাহলে আপনার জন্য এই বাইকটা। তখন আমরা যখন দেখা যাচ্ছে হয়তো ৩টা ৪টা ৫টা বাইক তুলে ধরি যে এই বাইকগুলো আপনি নিতে পারবেন এই কোম্পানি, তখন তাদের জন্য সহজ হয় যে আসলে আমার জন্য এই বাইকটা আমাকে বেছে নিতে হবে বা হ্যাঁ। এটা আমার জন্য ভালো, তখন তারা চুজ করে, তাদের জন্য এটা ভালো হয়। আরো একটা বিষয় থাকে যে অনেকে দেখা যাচ্ছে যে বলে যে ভাই আমি তো এই কোম্পানির বাইক চাই, কিন্তু আসলে আমার শহরে আমি এই ব্যাগটা কিভাবে পাবো? কারণ এখনো অনেক কোম্পানি আছে যাদের বাইক কিন্তু সব জায়গায় পাওয়া সব যায় জায়গায় না পাওয়া যায় না, এবং রাইট। সার্ভিস সেন্টারও পাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যখন একটা বাইক নিবেন, আপনি যদি দেখা যাচ্ছে মফস্বল এলাকাতে থাকেন বা আপনি এমন জায়গায় থাকেন যে জায়গাতে এই সুবিধাগুলো খুবই কম, তখন কিন্তু অবশ্যই এই সুবিধাগুলো নেওয়ার জন্য হলে আপনাকে চিন্তা করতে হবে যে এই সুবিধাগুলো আমি যেখানে পাচ্ছি, যেখানে আমার ডিলারশিপ পয়েন্ট আছে বা দেখা যাচ্ছে যেখানে আমার সার্ভিস সেন্টার আছে ভালো, সেই জায়গাগুলো যে কোম্পানির আছে আর সেই কোম্পানির আমি বাইক নিব। কারণ প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু আপনার বেস্ট কোয়ালিটির বাইক আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। আপনার হচ্ছে লো ক্যাটাগরি থেকে হাই ক্যাটাগরি পর্যন্ত, হায়ার সিসি পর্যন্ত কিন্তু বাইক আছে। তো আপনার যে বাইকটা পছন্দ হয় বা যে কোম্পানিটা পছন্দ হয় সেই বাইকগুলো আপনারা চুজ করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আরকি আমরা তুলে ধরি যে তাদের সিদ্ধান্ত নিতে যাতে সহজ হয়। আমরা বলে দিই না যে এটাই নেন। হ্যাঁ, মানে আমরা আপনারা জাস্ট হচ্ছে যে এমন একটা প্ল্যান দেন, একটা ভিডিও করেন যাতে যাদের বাজেটের প্রবলেম, যেমন সাপোজ আমি যখন বাইক কিনি তখন আমার কাছে অল্প কিছু টাকা আছে। আমি সবাইকে জিজ্ঞাসা করি, "মামা হুম, কোনটা নিবো রে?" বা হুম, "বন্ধু কোনটা নিবো বলো?" হুম, তো আপনার ক্ষেত্রে যদি কেউ এসে দেখে ভিডিও,
মানে কমপ্লিটলি কয়েকটা ভিডিও দেখলে সে গেস করতে পারবে যে তার জি। জন্য কোন বাইকটা বেটার, জি। তাই তো? আসলে এটা দেখার জন্য বেশ কয়েকটা ভিডিও না, একটা ভিডিও দেখলেই আপনার ধরেন সে বুঝে যাবে যে আসলে কোন বাইকটাতে আমি কি ফিচার পাচ্ছি, কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বা এই বাইকটার হচ্ছে বিল্ড কোয়ালিটি কেমন, বা আমি যদি বাইকটা থেকে টপ স্পিড পেতে চাই সেটা কেমন, হুম, বা এই বাইকটার মাইলেজ কত যায়। এই প্রত্যেকটা মানে পার্ট টু পার্ট আমরা প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরি যে আপনি এই বাইকটা থেকে এই জিনিসগুলো পাবেন, এত কিলোমিটার মাইলেজ পাবেন, টপ স্পিড এত পাবেন, আপনাকে এত কিলোমিটার পর দেখা যাচ্ছে আপনার বাইকের সার্ভিস করাইতে হবে, বা আপনার এলাকাতে যদি এই সার্ভিস সেন্টারগুলো থাকে তাহলে এই কাজগুলো আপনাকে এতদিন পর করাইতে হবে। এই বিষয়গুলো সমস্ত কিছু আমরা আরকি তুলে ধরার চেষ্টা করি, এবং এটার বিল্ড কোয়ালিটি এত, এবং এই বাইকটা আপনি ১ বছর ২ বছর চালালেন, চালানোর পর আপনার মনে হলো যে বাইকটা আমার কাছে আর ভালো লাগছে না, হুম, হুম। আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে সে বাইকটার রিসেল ভ্যালু কেমন? কারণ মানুষ কিন্তু মানে আমরা কি যে নতুন কোনো কিছু আসলে কিন্তু আপডেট করতে চাই। তো যে জায়গাতে কিন্তু আমরা এই রিসেল ভ্যালুর বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে আমরা ওইটাও তুলে ধরি যে আসলে আপনি একটা বাইক নিলেন, নেওয়ার পরে যদি ২ মাস পরে আপনি একটা নতুন বাইক সেল করেন, সেক্ষেত্রে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই বাইকটা নিলে, বা এই বাইকটা নিলে আপনার হচ্ছে রিসেল ভ্যালু কেমন পাবেন। এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। অনেক ইনফরমেশন তো জানতে পারলাম। তো আমার যে কিউরিওসিটি সেটা হচ্ছে যে বাইক সম্পর্কে এত ইনফরমেশন আপনি কোত্থেকে কালেক্ট করেন? কিভাবে কালেক্ট করেন? একটু যদি বলতেন। আচ্ছা, আমাদের যারা বাইক নিয়ে আমরা ভিডিও বানাই, প্রত্যেকেই হচ্ছে গুগল করে কিন্তু আমরা বাইকের ইনফরমেশন গুলো নিই। হ্যাঁ। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকেও আমরা পাই। আবার অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে হুম, হুম। যেগুলো থেকেও আমরা হচ্ছে ইনফরমেশন পাই। তো থার্ড পার্টি গুলো আমরা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। আমরা সবসময় চেষ্টা করি যে যাদের হচ্ছে একবারে অথেন্টিক অরিজিনাল আপনার হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ। যেমন দেখা যাচ্ছে যে আমি যদি কোনো কোম্পানির নাম বলি, সাপোজ ইয়ামাহা বা সুজুকি, তাদের যে ওয়েবসাইট গুলো আছে এবং বাংলাদেশের সেই ওয়েবসাইট গুলো থেকে আমরা করি। এবং আমরা যদি কোনো ইন্ডিয়ান বাইকের রিভিউ করতে চাই, মানে যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে হ্যাঁ, এখনো হ্যাঁ। বাংলাদেশে আসেনি, সেগুলো আমরা তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ওগুলো কালেক্ট করি। তাতে কি হয় যে আমাদের ইনফরমেশন গুলো আমরা সঠিক দিতে পারি। আর তাছাড়াও দেখা যাচ্ছে তারপরে কিছু কম বেশি ক্ষেত্র বিশেষে হয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে এমন কোনো বাইকের রিভিউ করছি যেটা আমি পাচ্ছি না, বা হচ্ছে কোনোভাবে একটু মিস্টেক যায় আরকি। তবে আমরা চেষ্টা করি সবসময় যেটা সঠিক সেটাই দেওয়ার। মানে বেশিরভাগ রিসার্চ হয় গুগল জি, বা হচ্ছে যে উইকিপিডিয়া থেকেই। মানে জি, জি, ইন্টারনেট সার্চ করে বেশি রিসার্চ জি, করে তখন আপনারা হচ্ছে যে সবগুলোকে গুছায় ফেলেন। জি, গুছায় ফেলার পরে সেই ইনফো গুলো আপনারা শেয়ার করেন। জি। এই ক্ষেত্রে মানে এখন এরকম কখনো হয়েছে যে কেউ কখনো কমেন্ট করে বলেছে যে আপনার এই ইনফরমেশনটা ভুল ছিল বা যে এটা হ্যাঁ, ঠিক হ্যাঁ। হয়নি, এরকম হয়েছে? এরকম তো বলবেই। হ্যাঁ, কারণ এরকম অনেকেই বলে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে সাপোজ আমি একটা বাইকের কথা বললাম হ্যাঁ। যে হচ্ছে এই বাইকটার দাম হচ্ছে এত টাকা। এখন আমি যখন ভিডিওটা পোস্ট করলাম তা দেখা যাচ্ছে ১ মাস পর বাইকটার দাম কিছু কমে গেছে। ওখানে এসে বলে, "ভাই বাইকের দাম তো এত না। আপনি ভুল বলেছেন।" এরকম হয়। আবার দেখা যাচ্ছে যে আমি একটা বাইকের মাইলেজের কথা বললাম যে, "ভাই এই বাইকটার এত হচ্ছে মাইলেজ দেয়।" এখন সে হয়তো কোনো কারণবশত কম পায়। সে এসে বলল, "না ভাই এটা ভুল বলেছেন। আমি হচ্ছে এই পাই, বা এত পাই না, কম পাই।" আবার অনেকে এসে বলে যে, "না ভাই এর চাইতে বেশি পাই আমি।" এরকম হয়। আর এটা হবে আসলে, হ্যাঁ? এটা না হলে তো আসলে মজলো না আরকি। হ্যাঁ? মানে আমার সাথে আমার যে অডিয়েন্স তাদের তো একটা সম্পর্ক বিল্ড হলো না। একটা কন্ট্রোভার্সি না হলে আসলে হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে না হ্যাঁ। বিষয়টা। না এটারও দরকার আছে। দরকার আছে। আসলে মাইলেজ তো বাইকের ডিপেন্ড করে যে চালাচ্ছে, যে জি, মেইনটেইন জি। করছে তার উপরে। অবশ্যই। অনেক কিছুর উপরে বাইকের মাইলেজ ডিপেন্ড করে। তো বাইকের যে এত ইনফো কালেক্ট করেন মানে একটা ভিডিও রেডি করতে তো অনেক সময় হ্যাঁ। অনেক সময় লাগে। আমাদেরকে দেখা যাচ্ছে যে ১ম এ কোন বাইকটা নিয়ে ভিডিও বানাবো, বা আসলে কোন বাইকটা লঞ্চ হতে যাচ্ছে, বা কোন বাইকটার ভিডিও আমার অডিয়েন্সরা দেখতে পছন্দ করছে বা আমার কাছে চাইছে, এটা আগে আমাদেরকে নির্বাচন করতে হয়। করার পরে ওই বাইকটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়। স্ক্রিপ্ট তৈরি করার পরে দেখা যাচ্ছে ওই বাইকের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ফুটেজ কালেক্ট করতে হয়। আবার যদি সরাসরি বাইক নিয়ে ভিডিও করি তাহলে ওই বাইকটা ম্যানেজ করতে হয়। কারণ সব বাইক তো আর কেনা সম্ভব না। তো যার কারণে কার কাছে আছে বা কোন শোরুমে আছে এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। করার পরে ভিডিওটা শুট করতে হয়। শুট করার পরে আবার দেখা যায় তারপরে এডিটিং আছে, থাম্বনেল আছে, টাইটেল আছে। তারপরে তো আরো অনেক কিছু। একটা ভিডিওর পেছনে অনেক মেহনত করা লাগে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ভিডিওটা রেডি হয়। তখন কোনো অডিয়েন্স দেখার পরে অনেক ইনফরমেশন গ্যাদার করে। জি। এটা একটা ভালো লাগা কাজ করে যে আপনার একটা কষ্টের পরে একজন ইনফরমেশন পাচ্ছে। হ্যাঁ, তারপরে সে তার ডিসিশন নিতে পারছে বা একটা সিদ্ধান্তে যাইতে পারছে যে সে একটা বাইক কিনবে কিনা। জি। তো এই বিষয়গুলো ভালো এনজয় করছেন আশা হ্যাঁ, করি যে অবশ্যই। মানে আপনার অনেকে তো শুরুতেও বলেছি যে অনেকে কিন্তু এসে আমাদেরকে সরাসরি বলে যে, "ভাই এই বাইকটা নিয়ে একটু রিভিউ দেন।" কারণ ওই বাইকটা নিয়ে সে যেহেতু বলছে সে কিন্তু সে বাইকটা সম্বন্ধে জানে।
যে আসলে এই বাইকটা কেমন, বাইকটা হুম। কি, বাইকটা কোন কোম্পানি সবই জানি, কিন্তু তারপরেও জানতে চাচ্ছে কেন যে আসলে আমরা এই বাইকটা সম্বন্ধে কেমন মত দিচ্ছি। অ্যাজ এ আমরা যারা বাইক নিয়ে রিভিউ করি তারা এই বাইকটা সম্বন্ধে কি চিন্তা করি বা কি ভাবি, এবং আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শোনার পরে তারা সিদ্ধান্তটা ফাইনাল করে যে না আসলে তাহলে আমার কাছ থেকে এই বাইকটা নেওয়া উচিত, বা না এই বাইকটা না, তাহলে আমাকে এই বাইকটা নিতে হবে। এটা আর এই জিনিসটাই তো মানে একটা অন্যরকম ভালো লাগা যে আসলে আমি একটা ইনফরমেশন দিয়েছি, সেটা তার একটা কাজে লেগেছে। মানে সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এখন সবাই প্রায় গুগল করি অথবা ইউটিউবে যাই যে এই মডেলটা কেমন হবে, আমরা সার্চ করে এন্টার করি। তখন আমরা যদি একটা রিলায়েবল কাউকে পাই যে ভাইটাকে আমি চিনি বা ওনার ভিডিওগুলো ভালো হয়, তখন আমরা একটা জিনিস কেনার ক্ষেত্রে খুব মানে স্বাচ্ছন্দ্যে কিনতে পারি যে না জিনিসটা ভালো, আমি কিনি। হুম। সাপোজ আমি যখন আমার জন্য মোবাইল কিনি বা আমার জন্য কম্পিউটার কিনবো, তখন আমি অনেক রিভিউ টিভিউ দেখে তারপরে কিন্তু এগুলা কেনার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে তাহলে বাইকও অথবা রিভিউ দেখে কিনলে অনেক ভালো হবে। আসলে ভাই এটা অনেক কাজে দেয়। আপনি যেটা অবশ্যই। বললেন এটা অনেক ভালো কাজে দেয়। কারণ সব ইনফো আপনি যেভাবে কালেক্ট করেন, হুম। একজন যে বাইক কিনবে তার পক্ষে কিন্তু এত মানে কষ্ট করে ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না। না, অবশ্যই সম্ভব না। কারণ মানুষ যখন একটা বাইক কিনবে সে কোনো এক শখ করে কিনে। অনেক শখ করে অনেক কষ্টে টাকা জমিয়ে অনেকে বাইক কিনে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ফ্যামিলি থেকে কিছু টাকা পাওয়ার পরে সে নিজে কিছু টাকা গুছিয়ে সে বাইক কিনে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভিডিওগুলো আমাদের অনেক বেশি কাজে দেবে। আপনি আমাদেরকে আরো অনেক ভালো, ভালো ভিডিও সামনে দিবেন। আমরা এই আশা করছি। তো ভাই হুম। অনেক ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে। তো আপনি লাস্ট কিছু বলেন যেটা আপনি পরবর্তীতে আমাদের সাথে আবার শেয়ার করতে চাবেন, যে নতুন ভিডিও কি বিষয় নিয়ে কথা বলবেন? বা হচ্ছে যে নতুন কোনো বাইক আসলে আপনি কিভাবে আপনারা শেয়ার করবেন সেগুলো একটু বলেন নিজের সম্পর্কে আরকি। আসলে বাংলাদেশের বাজারে জানেন যে হায়ার সিসি বাইক এখন আসছে। তো আমরা চাই, আমাদের প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ভাবে হচ্ছে নিনজা, কাওয়াসাকি নিনজা, Kawasaki। নিনজা কোম্পানির যে হচ্ছে বাইকগুলো আছে হায়ার সিসির, মানে 250 সিসি 300 সিসির এই বাইকগুলো যাতে আসে। কারণ এটা অনেক বাইকারের স্বপ্ন। অনেক আসলে শখ, নিজে না হ্যাঁ। কিনতে পারলে অন্যজনও যদি কিনে সেটা চালাচ্ছে, এটা দেখতে পারাটা একটা অন্যরকম মানে শান্তির কাজ করবে। যেহেতু বাইক আমরা ভালোবাসি। তো আমার কাছে এটাই একটা মানে আকাঙ্ক্ষা যে কবে সে বাইকটা বাংলাদেশের বাজারে আসবে। এখন এটার অপেক্ষায় আছে, যদি এটা আসে ইনশাআল্লাহ এটা নিয়ে আবারও আপনাদের সাথে অন্য সময় কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা বাইক আসুক না আসুক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সট টাইম আরেকটা এপিসোড করার, বাইক নিয়ে আমরা আরো ডিটেইল জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ। যেহেতু আমরা নতুন, আমরা কথাবার্তা বলছি, আমরা ছোট করার চেষ্টা করছি যাতে আমাদের অডিয়েন্স ধরে রাখা যায়। যাতে আমার অডিয়েন্সটা কথা শুনে বুঝতে পারে যে আসলে আমরা কি ধরনের ভিডিও বানানোর চেষ্টা করছি। জি। সেই ভিডিওগুলা নিয়ে আমরা আসলে কাজ করে যেতে যাচ্ছি। আশা করছি নবীন ভাই আমাদের সাথে আবার পরবর্তীতে যুক্ত হবেন। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এত সুন্দর কথা বলার জন্য বা এত ইনফরমেটিভ ইনফরমেশন আপনি আমাদেরকে দিয়েছেন বাইক সম্বন্ধে, ফেসবুক সম্পর্কে, ইউটিউব সম্পর্কে আমরা বেসিক কিছু জানতে পেরেছি। আশা করছি আমার ভিউয়ারও অনেক কিছু জানতে পেরেছে। অবশ্যই তো ভাই আপনার অডিয়েন্সদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমার ভাইকে হচ্ছে সাপোর্ট করবেন, বেলাল ভাইকে, এবং ভাইয়ের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো একটু বেশি, বেশি দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। আমি আশা করছি আপনাকে নেক্সট টাইম আবার পাবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা চেষ্টা করেছি অনেক কিছু বলার। অনেক কিছু হয়তো গুছিয়ে বলতে পারিনি। যেহেতু আমরা নতুন কথাবার্তা বলার চেষ্টা করছি। আমরা আজকে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট হিসেবে বাইকের যে কনটেন্ট গুলো সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।